আম জনতার দল এত লড়াই সংগ্রাম করে করছে, তো কী হয়েছে? এর চেয়ে আম জনগণ ডেস্টিনি রফিকুল আমিন আরও বেশি ভালো বিদায় সে আপনার হলো নিবন্ধন পেয়ে গেল। ভাই, যদি ডেস্টিনি রফিকুল আমিনের টাকার সাথে আমাদের খেলতে বলেন, তাহলে ওটা তো 43 লাখ, গ্রাহকের 1 টাকা করে নিলে 43 লক্ষ টাকা, 10 টাকা করে নিলে 4 কোটি 30 লক্ষ টাকা, তাই না? এই টাকা হোটেল শেরাটনে বসে বরাদ্দ করছে এদেরকে, টাকার লোকটা সামলাতে না পাইরা। আর ওই ডেস্টিনি রফিকুল আমিন ও তো টার্গেট এই নিবন্ধনটা নেবে, কোথায় টাকা লাগবে কি লাগবে না, এটা তো একটা বিশাল বন্দোবস্ত। এই ঘটনার পরে সিইসির নৈতিকতা মিনিমাম থাকে না এবং তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে এই ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার ঘটনায়। এই বিষয়ে হোটেল শেরাটনের সিসি ক্যামেরা অবজার্ভ করলে আপনারা দেখতে পারবেন, তারা হোটেল শেরাটন বনানী সেখানে গিয়ে এই রফিকুল আমিনের সাথে বসে মিটিং করেছে। আমরা স্পষ্ট করছি, এখানে অনশন করার জন্য একটা ক্ষোভ কাজ করেছে। ক্ষোভটি হলো ন্যায় বিচার। ন্যায় বিচার কি? আম জনতার দল সহ কিছু দল আছে যারা নিবন্ধন পাওয়ার যোগ্য, সেই জায়গায় এই ডেস্টিনি রফিকুল আমিনের দলকে নিবন্ধন দেওয়াতে এই সকল অপেক্ষমান দলকে চরমভাবে অপদস্থ করা হয়েছে। একটা প্রতারকের দল নিবন্ধন পাচ্ছে, অন্য দল যারা কাজ করতেছে তারা নিবন্ধন পাচ্ছে না, তার মানে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা ব্যাপক মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, সামাজিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং সামাজিকভাবে এমন একটা কাজ করেছে এই ইলেকশন কমিশনার যে আমাদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমার কর্মীরা, আমার নেতারা জিজ্ঞাসা করে, তারেক ভাই আমরা কি ইলেকশনে অংশগ্রহণ করব না? তখন তাদেরকে আমি উত্তর দিতে পারি না, কারণ আমার তো নিবন্ধন এখনো হয়নি। আমি কিভাবে দেব? হয়তোবা রাজনৈতিক জোট করে 2-1টা পদে আমাদের 2-1 জন নির্বাচন করতে পারে, কিন্তু আমরা এরকম কখনোই চাই না। আমাদের যদি 20 জন লোক থাকে, 20 জন মানুষকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই এবং আমরা আমাদের নিজস্ব ঢেকি মার্কা নিয়ে নির্বাচন করব। আর এই মার্কা দিয়েই আমরা বিজয়ী হব অথবা পরাজিত হব। এটা একটা বাস্তবতা, আমরা স্বীকার করি। কোনো জায়গায় গেলে 1000-2000 বেশি ভোট পাবো না হয়তোবা, কিন্তু এই যে ভোটাধিকার, এই যে প্রার্থী হওয়ার অধিকার, এই অধিকারটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড গণতন্ত্রের। আমাদেরকে সেই গণতান্ত্রিক মানদণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। আমরা ইলেকশন কমিশনারকে বারবার বোঝানোর চেষ্টা করছি। আপনারা বলছেন 22টি জেলার মধ্যে আপনারা 20টি পেয়েছেন, 2টি আপনারা পাননি। আরে ভাই, আমরা তো 34টি জেলার অফিসে তথ্য দিয়েছি আপনাদেরকে, আপনারা 22টিতে গেলেন কেন? বাইকগুলোতে যান নাই কেন? আমাদের উত্তর দেন। আপনারা প্রথম তদন্ত করলেন, 3টি উপজেলা পাইলেন, যেখানে আমার 7টা উপজেলায় 7 জন মারা গেছে, আপনি সেগুলো খুঁজে পাইলেন না 3 উপজেলায়। পরে যখন ছবিগুলো দেখাইলাম তখন 36টা উপজেলায় ভিজিট করছে। ছবিগুলো দেখানোর পরে বলে তাহলে ভুলই হয়েছে। এত ভুল আমাদের জীবনের উপর দিয়ে ভুল করবেন আপনারা। পরবর্তীতে তদন্ত দিলেন, 82টা উপজেলায় আপনারা তদন্ত করতে গেলেন। 82তম উপজেলা তদন্ত করার পরে হুট করে আপনারা তদন্ত স্থগিত করলেন পূজার রাতে। তদন্ত যে স্থগিত করলেন, এই অধিকার কে দিছে? আমাদের খরচ হয়নি, টাকা পয়সা ব্যয় হয়নি, আপনি চাইলো আর আপনি স্থগিত করে দিলেন। এরপরে বললো যে সচিব দিয়ে অধিক তদন্ত করবে। সচিবরা গেল, একজন সচিব বা একগুচ্ছ সচিব, তারা কি আমার দলের 108 উপজেলায় একদিনে যেতে পারবে? সারা দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবে? তাদের কি বোরাক নামের আল্লাহর বিশেষ উট আছে যে সেই উঠে করে বা সেই ঘোড়াতে করে যাবে এখান থেকে? তারা বললো সবগুলো উপজেলায় ভিজিট করবে। ফলে কি হলো, 66টি উপজেলায় ভিজিট করে তারা আর করলোই না। আমি এই সচিবকে বললাম, কেন করলেন না? বলে আমরা গোপনে গোপনে করে নিছি। আপনি গোপনে গোপনে করছেন, না করে যদি আমাকে নেগেটিভ রিপোর্ট দেন আমি ধরবো কিভাবে? এই লোকগুলো এতটুকু ধুরন্ধর, তদন্ত করার সময় আমাদেরকে একটা রিসিট দেয় নাই। তারা একটা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আমাদের কাছ থেকে একটা সাক্ষাৎ নেবে, স্বাক্ষর নেবে, এই ধরনের ডকুমেন্টেশন মেনটেন করেনি। পুরোটা তাদের ইচ্ছা মতো, মর্জি মতো। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই যে আপনার হলো শেষ তদন্ত করলো, 33টি উপজেলা পাইলো। আমার ইসিকে একটাই প্রশ্ন, 3 কিভাবে 33 হলো? আপনারা 3টা পেয়েছিলেন প্রথমে, 33 হলো কেন?